অফিডিয়ান পর্ব সংখ্যা ৩১, ৩২, ৩৩, ৩৪, ৩৫। লেখনীতে আমিনা। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। মেসেজটি পড়ে দ্বিধান্বিত হয়ে গেল রুমাইশা। কি লুকাবে সাফওয়ান ওর থেকে? আবার সেটা নাকি গুরুতর কিছু। কিন্তু সাফওয়ান তো ওর খারাপ চাইবে না কখনো। তাই কিছু যদি লুকিয়েই থাকে তাহলে অবশ্যই সেটা ভালোর জন্যই। সেটাতে হয়তো ওর কোনো ক্ষতি হবে না, বরং সেটা জানলে হয়তো ওর ক্ষতি হবে। কিছুক্ষণ ভেবে চিনতে রুমাইশা উত্তর করল, আপনি যদি কিছু লুকিয়েও থাকেন তাহলে সেটা অবশ্যই আমার ভালোর জন্যই। সেই বিশ্বাস আমি রাখি আপনার প্রতি। আশা করি আপনি কখনো আমার সেই বিশ্বাস ভাঙবেন না। মেসেজটি দেওয়ার পর ওর মনের ভেতর খুঁতখুত করতে লাগলো ওর। কিন্তু সেটাকে বেশি পাত্তা দিল না রুমাইশা। সাফওয়ানকে ও ভালোভাবেই চেনে। সাফওয়ান যদি মনে করে কিছু কথা রুমাইশা না জানাই ভালো, তবে সেটা অজানাই থাক। যেটাতে ভালো হবে সেটাই হোক ওর সাথে, খারাপ কিছু না হোক। রাত প্রায় ৯টা বাজে। আয়েশারা এখনো ফেরেননি। রুমাইশা একবার কল করেছে, কিন্তু ধরেনি আয়েশা। বড় খালার ফোন নাম্বারটা ওর কাছে নেই। শামসুলও চিন্তিত। আয়েশারা না আসলে খেতে বসতেও পারছে না তিনি। মনের ভিতর অশান্তি হচ্ছে, আবার খিদেও পেয়েছে। উনি নিজেও একবার কল করেছে, কিন্তু আয়েশা ধরেনি। রুমাইশা খাবার গরম করছে রান্নাঘরে। তরকারিগুলো গরম করে একটা একটা করে ডাইনিং টেবিলে এনে রাখছে। কুকার থেকে গরম ভাতটা নামিয়ে নিয়ে এলো ডাইনিংয়ে। শামসুল পায়চারি করে বেড়াচ্ছেন তার রুমের সামনে দিয়ে। রুমাইশা বাবাকে এত চিন্তিত দেখে কয়েকবার বলল চিন্তা না করতে, সহি সালামতে পৌঁছাবে আয়েশারা। কিন্তু শামসুল পায়চারি করেই যাচ্ছেন। রুমাইশা একবার খেতেও ডাকলো বাবাকে, কিন্তু শামসুল এলেন না। রাস্তার দিকে বারবার উকিঝুঁকি মেরে হাঁটতে লাগলেন তিনি এদিক ওদিক। রুমাইশা বাবার অস্থিরতা টের পেয়ে আর জোর করল না। খাবারগুলো ঠিকঠাকভাবে ঢেকে রেখে নিজেও রুমে চলে গেল। 3rd ইয়ারের বুক লিস্ট দিয়েছে। কোন কোন বইগুলো কিনতে হবে সেটা হিসাব করে টাকা নিতে হবে বাবার থেকে। বিছানায় বসে হোয়াটসঅ্যাপে বান্ধবীদের সাথে সেগুলো নিয়ে আলাপ করতে বসলো ও। কিছুক্ষণ পর গেটের কাছে একটা অটো এসে থামলো। খলবল করতে করতে আয়েশা, জুলেখা আর জুবাইর নামলো গাড়ি থেকে। হাতে তাদের এক গাদা শপিং ব্যাগ। তাদের আসার আওয়াজ শুনে শামসুল এগিয়ে গেলেন। এত এত শপিং ব্যাগ দেখে তিনি আয়েশাকে জিজ্ঞেস করলেন, কি কেনাকাটা করছো এত? দেখে তো মনে হচ্ছে যশোরের সব দোকানপাট তোমরাই লুট করে নিয়ে এসেছো। আয়েশা হেসে বললেন, হ্যাঁ তাই করেছি। রুমে এসো, কথা আছে তোমার সাথে। তারপর জুলেখা আর জুবাইরকে নিয়ে গেস্ট রুমের দিকে এগোলেন আয়েশা। মায়ের আসার শব্দ শুনলেও বের হলো না রুমাইশা। বইয়ের লিস্ট করতে ব্যস্ত। আয়েশা জিনিসপত্রগুলো গেস্ট রুমে রেখে নিজের রুমে এসে বোরখা খুললেন। তারপর হাত মুখ ধুয়ে শামসুলের কাছে গিয়ে বসে ধীরে সুস্থে বললেন, রাফসানের বাবা, আমি তোমাকে না জানিয়ে একটা বড় ধরনের সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আমাদের মেয়েকে নিয়ে। আশা করি সেটাতে তোমার অমত হবে না। শামসুল ফোনে অফিসের মেসেজগুলো চেক করছিলেন। আয়েশার কথা শুনে নড়েচড়ে বসলেন তিনি। ফোনটা পাশে রেখে ভুরুকুসকে জিজ্ঞেস করলেন, রুমিকে নিয়ে আবার কি সিদ্ধান্ত নিয়েছো? কিরকম সিদ্ধান্ত? আয়েশা কিছুক্ষণ ইতিউতি করে গলা খেখেরি দিলেন। তারপর বললেন, রুমির বিয়ের সিদ্ধান্ত। আমি জুবাইরের সাথে রুমির বিয়ে দিতে চাচ্ছি। ও ছেলে ভালো, ইতালি থেকে পড়ছে। ওখানে ওর জব হয়ে যাবে খুব শিগগিরই। আর জব হয়ে গেলে রুমিকে নিয়ে ও ইতালিতে চলে যাবে, সেখানেই থাকবে। সিটিজেনশিপেরও আবেদন করেছে ও। শামসুল অবাক হলেন আয়েশার কথায়। পরক্ষণে বললেন, এত কিছু ভেবে স্যার আমাকে একটাবার বলার প্রয়োজন মনে করলেন না? তাছাড়া রুমির মতামত কি? ও কি রাজি এই বিয়েতে? আয়েশা মুখ অন্যদিকে ঘুরিয়ে বললেন, ওর রাজি কি আর অরাজি কি, আমরা যেখানে চাইবো বিয়ে ওর সেখানেই হবে। আর তোমাকে বলিনি, ভাবলাম সবকিছু গোছগাছ করে তারপর তোমাকে বলবো। শামসুল বিস্মিত হয়ে বললেন, সবকিছু গোছগাছ করে বলতে? কি গোছগাছ করে? আর রুমাইশার মত না নিয়ে তুমি ওকে বিয়ে দেওয়ার কথা ভাবছো কিভাবে? এখন সে যুগ আর নেই যে তুমি জোর জবরদস্তি করে যার তার সাথে মেয়ের বিয়ে দিয়ে দিবে। রুমির মতামতের তো একটা মূল্য আছে নাকি? তাছাড়া সাফওয়ানকে পছন্দ করে ও। সাফওয়ানের সাথে ওর বাগদান হয়ে গেছে। আয়েশা ঝাঁঝিয়ে উঠে বললেন, যুগ নেই যুগ বানিয়ে নেব। ও যদি ওসব না করতো তাহলে আমি অবশ্যই ওর মতামত নিতাম। সাফওয়ানকে আমি অপছন্দ করি না, কিন্তু পছন্দও করি না। সেটার কারণ তুমি ভালোভাবেই জানো। আর ও যদি কিছুটা স্বাভাবিক হতো তাও মেনে নেওয়া যেত। কিন্তু ও অস্বাভাবিক। মানুষের সামনে আমরা ওকে কিভাবে নিয়ে যাব? মানুষ জানতে চাইবে না? দেখতে চাইবে না
যে আমাদের জামাই কেমন, কি করে? তখন কি উত্তর দিবা তুমি? আমাদের জামাই জংলি, যাকে তাকে কামড়ে বেড়াই, এই বলবা? রুমির বিয়ে সাফওয়ানের সাথে মোটেই আমি দিতে রাজি না। আর গোছগাছ বলতে বিয়ের শপিং করে নিয়ে এসেছি আমরা। তুমি এখানে কোনো অমত করবা না। জুবাই যথেষ্ট ভালো ছেলে, ওর একটা ফিউচার আছে, রুমিকেও ভালো রাখবে। আর এসব সাফওয়ান টাফওয়ান ও বিয়ের কয়েকদিন পরই ভুলে যাবে জামাইয়ের কাছাকাছি থাকলে। তাই তুমি আর এসব নিয়ে ভেবো না। রুমিকে কিভাবে বিয়ে করাতে হয় তা আমি ভালোভাবেই জানি। তুমি কোনো বাগড়া দিতে আইসো না। শামসুল বসে রইলেন থম মেরে। আয়েশা ঠিক কথাই বলেছে, মেয়ের জামাইকে তো মানুষের সামনে নিতে হবে, তখন কি হবে? আর সাফওয়ান তো কখনোই কারো সামনে আসতে চাইবে না, মুখ খুলতে চাইবে না। তখন তো বিপদ আরো বাড়বে, মানুষ তো ওকে অসামাজিক বলবে। আর তাছাড়া মেয়েটার লাইফ রিস্ক আছে। তার থেকে তো জুবাইরই ভালো, ভালো জায়গায় পড়াশোনা করছে, ইতালিতে জব নিয়ে সেটেল হবে, মেয়েকেও নিয়ে যাবে। এটা তো অনেক ভালো বিষয়, এখানে অমত করার মতো কিছু নেই। কিন্তু উনি তো মেয়েকে বলে ফেলেছে যে সাফওয়ানের সাথে মেয়ে বিয়ে দিতে তার কোনো আপত্তি নেই। মেয়ে কি তাকে এখন বিশ্বাসঘাতক ভাববে? কিন্তু ভাবলেও তো কিছু করার নেই। সে বা তার স্ত্রী যা করছেন মেয়ের ভালোর জন্যই তো। হয়তো প্রথম প্রথম একটু কষ্ট হবে, তারপর ঠিকই মানিয়ে যাবে। আর একটা বাচ্চা হলে তো আর কথাই নেই। কিন্তু তারপরও মেয়ের মতামত না নিয়ে এত বড় একটা সিদ্ধান্ত নিতে তার মন সায় দিচ্ছে না। শামসুলের ভাবুক চেহারার দিকে কিছুক্ষণ তাকিয়ে আয়েশা বললেন, অত ভাবার কিছু নেই, সময় হলে সব ঠিক হয়ে যাবে। এখন যে সিদ্ধান্ত নিতে তুমি দোটানায় ভুগছো, একদিন দেখবে সেই সিদ্ধান্তই তুমি সঠিক নিয়েছিলে। তুমি যদি এখন অনুমতি দাও, তাহলে আমি বিয়ের কাজ শুরু করব। আজ রাতে তো আর সম্ভব না, কাল দুপুরের পরপরই বিয়ে পড়িয়ে ফেলবো। তেমন কেউ জানবে না, শুধু আমরাই। বিয়েটা বাড়িতেই হবে, আশেপাশের কেউ তো জানতে পারবে না। ভালোই ভালোই হয়ে গেলে জুবাইর রাফসান আসার পরপরই রুমিকে নিয়ে চলে যাবে ওদের বাড়িতে। কোনো সমস্যা থাকবে না আর। আর একবার বিয়ে হয়ে গেলে সাফওয়ান ও আর কোনো ঝামেলা করার সুযোগ পাবে না। শামসুল আর ভাবলেন না, যা হবে তা ভালোর জন্যই হবে। জুবায়েরকেও তো ও ভালোভাবেই চিনেন। দেশের বাইরে যাওয়ার আগে খুব ভদ্র আর শান্তশিষ্টই ছিল, এখনো তেমন আছেই নিশ্চয়ই। রুমি খারাপ থাকবে না। তাছাড়া মেয়ে বাইরের দেশে সেটেল হবে মানেই তো অনেক ভালো ব্যাপার। সেইখানের পরিবেশ এইখানের থেকে কত উন্নত। রুমি ভালো থাকবে। আর কোনো কিছু না ভেবে শামসুল আয়েশা হ্যাঁতে হ্যাঁ মেলালো। স্বামীর সম্মতিতে আয়েশা সন্তুষ্টির হাসি দিলেন। তারপর চলে গেলেন সোজা রুমাইশার রুমে। রুমাইশা বিছানায় আধা শোয়া অবস্থায় বসে গুগল থেকে একটা বইয়ের পিডিএফ নামাচ্ছিল। আয়েশা ঘরে ঢুকে রুমাইশার কাছে গেলেন। রুমাইশা কিছু বুঝে ওঠার আগেই ধপ করে ওর হাত থেকে ফোনটা নিয়ে নিলেন। রুমাইশা মায়ের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই আয়েশা বললেন, বাইরে আয়, সবাই বসে আছে বাইরে তোর জন্য। রুমাইশা অপ্রস্তুত হয়ে বলল, হ্যাঁ যাচ্ছি, কিন্তু তুমি আমার ফোনটা নিয়ে নিলে কেন? আমি তো ফোন এমনিতেই রেখে দিতাম। আর আমি একটা ফাইল ডাউনলোড করছি, এখনো হয়নি। তুমি ফোনটা দাও, ওটা ডাউনলোড করে একটু চেক দিয়ে আমি আসছি এক্ষুনি। আয়েশা তির্যক কণ্ঠে বললেন, ফোন পাবি না, তোর ফোন আমার কাছেই থাকবে আগামী কিছুদিন। এখন বাইরে যা, সবাই অপেক্ষা করছে। রুমাইশার মনে ভয় ঢুকে গেল। মায়ের মনে কি চলছে সেটা বুঝতে চেষ্টা করলো। কম্পিত গলায় বলল, আমার ফোন তোমার কাছে কেন থাকবে? ফোনে কি সমস্যা? আয়েশা এবার ধমক দিয়ে বললেন, যেতে বলা হয়েছে, ব্যাস তুই বাইরে যাবি, এত প্রশ্ন করিস কেন? দ্রুত যা, তোর বাবা খালা সবাই বসে আছে। রুমাইশার মাথার ভেতরে রেড সিগন্যাল দিল, মা কোনো একটা গন্ডগোল পাকাতে চলেছে। কিন্তু সেটা ঠিক কি সেটা বুঝতে গেলে ওর বাইরে যাওয়া ছাড়া উপায় নেই। সাফওয়ানকে তো আর কিছুই জানানোর সুযোগ নেই। আর ফোন তো মা নিয়েই গেল। মায়ের দিকে কিছুক্ষণ অসহায় দৃষ্টিতে তাকিয়ে বিছানা থেকে নামলো রুমাইশা। তারপর দরজা টেনে ডাইনিং এর দিকে এগোলো। আয়েশা এলেন পেছন পেছন। ডাইনিং এ সোফায় বসে আছে শামসুল, তার বিপরীতে বসে আছে জুলেখা আর জুবায়ের। জুবায়েরের মুখে মিটিমিটি হাসি, জুলেখারও তাই। শুধুমাত্র শামসুল মুখ ভার করে আছেন। ওনার মুখের অভিব্যক্তি দেখে বোঝার উপায় নেই যে উনি আসলে কেমন মুডে আছেন। রুমাইশা এসে দাঁড়ালো বাবার পাশে। জুলেখা হাসি মুখে রুমাইশার হাত ধরে বললেন, আয় মা, আমার পাশে বস। তারপর ওকে হাত ধরে নিজের পাশে নিয়ে বসালেন। রুমাইশা খালার পাশে বসে বাবার দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালো একবার। শামসুলের চোখ পড়তে চোখ ফিরিয়ে নিলেন তিনি। মেয়েকে এই রকম কথা দিয়ে আবার অন্যরকম করায় অপরাধ বোধে ভুগছেন তিনি। বোনের সামনে কিভাবে গিয়ে দাঁড়াবেন সেটাও মাথার ভেতরে ঘুরছে।
জুলেখার থেকে তিনি রুনিয়াকে বেশি বিশ্বাস করেন, আর সেই বিশ্বাসের মাত্রা যে কতটা বেশি সেটা শুধু তিনিই জানেন। কিন্তু জুলেখাও হয়তো তার মেয়েকে অযত্নে রাখবেন না। চিন্তায় কিলবিল করা মাথাটা ভারী হয়ে ক্রমশই নিচের দিকে ঝুঁকে গেল, যেন শামসুলের। রুমাইশা কেমন যেন সাহস হারিয়ে ফেলছে। এরা আসলে কেন এভাবে সাজিয়ে গুছিয়ে এখানে বসে আছে তার কোনো আগামাথায় বের করতে পারছে না ও। আয়েশা শামসুলের পাশে শামসুলকে বারবার ইশারা দিচ্ছেন রুমিকে বিয়ের কথাটা বলতে, কিন্তু শামসুল অসম্মতি জানালেন প্রত্যেকবার। শেষে আয়েশাই কথাটা তুললেন। গলা খেখেরি দিয়ে তিনি বললেন, রুমি, আমরা তোর ব্যাপারে একটা সিদ্ধান্ত নিয়েছি। তোর বাবা, আমি, রাফসান সবাই মিলে আর যে সিদ্ধান্ত নিয়েছি সেটা অবশ্যই তোর ভালোর জন্যই। কারণ আমরা তোর পরিবার, আমরা কখনো তোর খারাপ চাই না। আর পরিবারই একমাত্র জায়গা যেখানে মানুষগুলো তাদের প্রিয় মানুষদেরকে সবসময় সবচাইতে ভালোটাই দেওয়ার চেষ্টা করে। রোমাইশা মনোযোগ দিল মায়ের কথায়। আয়েশা কিছুক্ষণ থেমে আবারও বললেন, তুই তোর জুলেখা খালাকে জন্মের পর থেকেই চিনিস। তোর খালা অনেক ভালো মনের মানুষ। আর তোর জুবায়ের ভাইও অনেক ভালো একটা ছেলে। সে বাইরে থেকে পড়াশোনা করেছে, ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট নিয়ে। সেখানে জব হয়ে যাবে কিছুদিন পর, সেখানেই সেটেল হবে। আর বিয়ের পর তোকেও নিয়ে যাবে। সে ছেলে হিসাবে খুবই উপযুক্ত সব দিক দিয়ে। তাই আমরা চাচ্ছিলাম জুবাইরের সাথে তোর বিয়েটা দিতে। মায়ের কথায় যেন রুমাইশার হৃদস্পন্দন থেমে গেল। বিস্ফোরিত নয়নে তাকিয়ে রইল ও মায়ের দিকে। আয়েশা কথা বলেই যাচ্ছেন, কিন্তু তার একটা কথাও কর্ণগোচর হলো না রুমাইশার। ওর কানে থেকে শুধু একটাই কথা বাজতে লাগলো, আমরা চাচ্ছিলাম জুবাইরের সাথে তোর বিয়েটা দিতে। রুমাইশার মাথার ভেতরটা ঘুরে উঠল। কান দিয়ে গরম ধোঁয়া বের হচ্ছে যেন। অবিন্যস্ত দৃষ্টিতে বাবার দিকে একবার তাকালো ও। কিন্তু শামসুল নিচের দিকে তাকিয়ে আছেন। মেয়ের চোখে চোখ মেলানোর সাহস পাচ্ছেন না তিনি। রুমাইশার মনে হলো যেন ওর চারিপাশের পৃথিবীটা ঘুরছে। জুবায়ের, এই লুচ্চা জুবায়েরকে মা ওর সাথে গছিয়ে দিতে চাচ্ছে। মা ওর সাথে এইরকম করলো। আর বাবা, বাবা যে ওকে বলল সাফওয়ানের সাথে বিয়ে দিতে বাবার কোনো আপত্তি নেই, তাহলে এখন বাবা এইভাবে মাথা নিচু করে আছেন কেন? এসব কি তাহলে ওই দুর্বলতার সুযোগ নেওয়ার জন্য? বাবা কি ওর সাথে বিশ্বাসী হওয়ার অভিনয় করলো শুধু? বাবা এরকম করতে পারলো? আর রাফসান ভাইয়া, সেও এদের সাথে মিলে এইরকম একটা গা ঘিন ঘিন করা লুচ্চার সাথে ওকে বিয়ে দিতে রাজি হলো? এরাই নাকি ওর আপন মানুষ? একবার জানার চেষ্টাও করলো না ওর মনের কথাটা? শুধু নিজেদেরটাই ভাবলো। একটাবার ও সাফওয়ানের কথা ভাবলো না। ও কিভাবে থাকবে সাফওয়ানকে ছাড়া? ও তো শেষ হয়ে যাবে একদম। ও কিভাবে বাঁচবে কেউ কি ভেবেছে? প্রচন্ড মনোকষ্টে চোখ থেকে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল রুমাইশার। ইচ্ছে করছে চিৎকার করে কাঁদতে, কিন্তু ওর গলা থেকে আওয়াজ বের হচ্ছে না। নিজেকে এই জগতের সবচেয়ে অসহায় প্রাণী মনে হচ্ছে ওর। কান্না চোখে আরো একবার অভিমানী দৃষ্টিতে বাবার দিকে তাকালো ও। কিন্তু শামসুল আগের মতোই মাথা নিচু করে বসে আছে। রুমাইশার চোখে পানি দেখে জুলেখা হেসে বললেন, আরে পাগলি মেয়ে, এভাবে কাদার কি আছে? তোকে কি সারা জীবনের জন্য নিয়ে যাব নাকি? তুই তো তোর বাবার মেয়েই থাকবি। এখনো বিয়ে হতে পারলো না, আগে থেকে পাগলি কাঁদছে। আয়েশাও তালে তাল মেলালেন জুলেখার সাথে। নিজের মাকে এভাবে হাসতে দেখে ও অসহায় চোখে তাকালো মায়ের দিকে। মায়েরা নাকি সন্তানের মুখ দেখলে সন্তানের মনের অবস্থা বুঝে যায়, সন্তানের দুঃখ কষ্ট বুঝে যায়। তাহলে তার মা বুঝছে না কেন? তার মা কি দেখছে না তার চোখে ফুটে ওঠা অসহায়ত্বের পরিমাণ? রুমাইশার গলা দিয়ে কোনো কথা বের হচ্ছে না। বুকের ভেতর কেমন চিনচিনে ব্যথাই মোচড় দিয়ে উঠছে থেকে থেকে। কি করবে ও? কাকে জানাবে? সাফওয়ানকে জানানোর তো কোনো সুযোগই নেই। তাহলে কি করবে এখন? না, এই বিয়ে কিছুতেই হতে দেবে না। সাফওয়ানকে ছাড়া ও আর কাউকেই বিয়ে করবে না। তাতে যদি ওর প্রাণটা চলে যায় তবে তাই যাক। দাঁত মুখ শক্ত হয়ে গেল রুমাইশার। হাত দিয়ে চোখের পানিটা মুছে নিল ও। জুলেখা পাশে বসে রুমাইশার উদ্দেশ্যে বললেন, বিয়ে তো কালকেই। তোর বিয়ের শাড়ি গহনা সব কেনা হয়ে গেছে। রাতের বেলা একবার দেখে নিস। পছন্দ অপছন্দেরও তো একটা ব্যাপার আছে। কোনো কিছু পছন্দ না হলে কালকেই জুবাইর বদলে নিয়ে আসবে। আর যেগুলো গায়ে দিতে হবে সেগুলো তোর মা যেমন বলেছে তেমন মাপেই এনেছি সব। জুবাইর নিজ পছন্দ করে কিনেছে সব। একবার ট্রাই করে দেখিস হচ্ছে কিনা গায়ে। জুবাইর মায়ের পাশ থেকে এক প্রকার উকি দিয়েই দেখে যাচ্ছে রুমাইশাকে। ওই নরম দেহে নিজের আলিঙ্গনে ধারণ করতে ওর আর তর সইছে না। লোলুপ দৃষ্টিতে রুমাইশাকে পরখ করছে ও, পা থেকে মাথা পর্যন্ত। বিয়েটা ওর এখন হলেই ভালো হয়। রুমাইশা নিজের জায়গায় জমে গেছে। ওর জীবনের সাথে এরকম কিছু হবে ও তা কখনোই মেনে নেবে না, কোনো দিনও না। দরকার হলে পালাবে। কিন্তু পালাবে কিভাবে? কিভাবে?
কোনো রাস্তা তো দেখছে না। ব্লেডগুলো কোথায় আছে? বাবার টেবিলের ড্রয়ারে আছে কয়েকটা, কিন্তু কিভাবে নেবে ও? পালাতে না পারলে আত্মহত্যা ছাড়া আর কোনো উপায় নেই। এই বিয়েও জীবনে করবে না। ভাবনার এক পর্যায়ে জুলেখা হঠাৎ বলে উঠলেন, কাল যেহেতু তোদের বিয়ে, তোরা দুজন একটু কথা বল নিজেদের মধ্যে। তোরা তো একে অপরকে চিনিস অনেক আগে থেকেই, কিন্তু তোরা যেহেতু এখন স্বামী স্ত্রী হতে চলেছিস, তোদের তো সেইভাবে প্রস্তুত করতে হবে নিজেদেরকে, তাই না? নিজেদের ভেতরে কথা বলে ঠিকঠাক করে নে। আয়েশা ভরকালেন, রুমাইশা যদি জুবাইরকে বলে দেয় যে ও সাফওয়ানকে ভালোবাসে বা সাফওয়ানের সাথে একসাথে থেকেছে ও রাতে, তাহলে কি হবে? না, এটা হতে দেওয়া যাবে না। তাড়াতাড়ি করে তিনি জুলেখাকে বাধা দিয়ে বললেন, আরে আপা, কি দরকার? ওরা তো চিনেই একে অন্যকে। আর একবার বিয়ে হয়ে গেলে স্বামী স্ত্রীর সম্পর্ক এমনিতে ওরা নিজেরাই ঠিক করে নেবে। তার জন্য আগাম প্রস্তুতির দরকার হবে না। তুমি ও নিয়ে কোনো চিন্তা করো না। কিন্তু জুলেখা মানলেন না আয়েশার কথা। তিনি রুমাইশাকে উদ্দেশ্য করে বললেন, তুই জুবাইরকে নিয়ে তোর রুমে যা, গিয়ে তোরা কথা বল। ভাই বোনের থেকে হাজব্যান্ড ওয়াইফ হতে গেলে একটু প্রস্তুতির তো দরকার হয়ই। তোরা গিয়ে কথা বল। রুমাইশার পিঠে হাত দিয়ে ইশারা করলেন উঠে যেতে, আর জুবাইরকেও বললেন। জুবাইর যেন এই সুযোগের অপেক্ষাতেই ছিল। রুমাইশা মায়ের দিকে একবার ত্রিযোগ চোখে তাকিয়ে উঠে চলে গেল নিজের রুমে। জুবাইর গেল ওর পেছন পেছন। রুমে ঢুকে দরজাটা ভিড়িয়ে দিল জুবাইর। আর তারপরে পেছন থেকে খপ করে রুমাইশার হাত ধরে নিল ও। রুমাইশা চমকে তাকালো জুবাইরের দিকে, আতঙ্কিত হয়ে বলল, এ কি ভাইয়া, আপনি আমার হাত ধরেছেন কেন? ছাড়ুন এক্ষুনি। হাতটা জুবাইরের হাত থেকে ছাড়ানোর প্রাণপণ চেষ্টা করতে লাগলো ও, কিন্তু জুবাইর ছাড়লো না। উল্টো বলল, কাল তো এমনিতেই আমার হয়ে যাবে, তখন তো শুধু হাত ধরবো না, তোমার সবকিছুই তখন আমার হবে। একটা রাতেরই তো ব্যাপার, আর তাহলে ধরলে অসুবিধা কোথায়? রুমাইশা চরম ঘৃণার চোখে তাকিয়ে এক ঝাটকায় হাতটা ছাড়িয়ে নিল। তারপর কড়া গলায় বলল, দেখুন ভাইয়া, আমি আপনাকে সারা জীবন ভাইয়ের চোখেই দেখেছি, তাই আপনাকে স্বামী হিসেবে মেনে নেওয়া আমার পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। আর তাছাড়া, পুরো বাক্যটা শেষ করতে দিল না জুবাইর। তার আগেই রুমাইশার কাছে সরে এলো ও। জুবাইর এইভাবে কাছে সরে আসায় রুমাইশা ভরকে গেল। জুবাইর এগিয়ে এসে রুমাইশার কানের কাছে মুখ নিয়ে বলল, যত পারো আজ ভাইয়া বলে নাও, কারণ আগামী কাল রাতে তোমাকে এমন আদর করব যে আমার নামটাও ভুলে যাবে। ঘেন্নায় চোখ দুটো কুঁচকে নিল রুমাইশা। দ্রুত পায়ে পিছিয়ে গেল ও জুবাইরের থেকে। তারপর চোখ মুছে কাঠিন্য এনে বলল, দেখুন ভাইয়া, আমি আপনাকে কোনোভাবে বিয়ে করতে পারবো না। আমি একজনকে ভালোবাসি, আর তার সাথে আমি এই ঘরে একই বিছানায় থেকেছি। তাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করা আমার পক্ষে অসম্ভব। তাই ভালো হয় আপনি এই বিয়েতে না করে দেন। কিন্তু রুমাইশার কথা জুবাইরের কোনো ভাবান্তর দেখা গেল না। ও বিশ্রী হেসে বলল, তাহলে তো তোমার এক্সপিরিয়েন্স আছে। আসলে এক্সপিরিয়েন্স ছাড়া না জমে না। আর তাছাড়া কারোর সাথে বিছানায় গেলেই যে তাকে বিয়ে করতে হবে এমন কোনো সিস্টেম নাই। আমিও তো কতজনের সাথে বিছানায় গেলাম। আমি কি সবাইকে বিয়ে করেছি? করিনি। আর সে তোমাকে কি আর প্লেজার দিয়েছে? আমি তোমাকে যে প্লেজার দিব, তাতে তুমি তার এক্সিস্টেন্স ও ভুলে যাবে। কথাটা বলে জুবাইর আবারও সরে এলো রুমাইশার কাছে। আর তারপর রুমাইশা কিছু বুঝে ওঠার আগেই রুমাইশার চোয়ালদায় ধরে ও ঠোঁটের দিকে মুখ বাড়ালো। সেটা টের পেতে জুবাইরকে ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে দিল ও। আর তারপরে দরজা খুলে দৌড়ে সোজা বাইরে চলে এলো। আয়েশারা বাইরে বসেছিলেন। রুমাইশা এসে আয়েশার সামনে দাঁড়িয়ে গেল। তারপর কড়া গলায় বলল, মা, জুবাইর ভাইয়াকে আমি বিয়ে করতে পারবো না। আমি সাফওয়ানকে ভালোবাসি, আর বিয়ে করতে হলে সাফওয়ানকেই করব। নইলে এ জীবনে আর বিয়ে করব না। সারা জীবন অবিবাহিতই থাকবো। রাত প্রায় 11টা। সাফওয়ান টি টেবিলের পাশে রাখা ছোট্ট শীতল পাটির ওপর বসে ল্যাপটপে কাজ করছে। মুখে মাস্ক নেই ওর, চোখও উন্মুক্ত। চোখ মুখ ভয়াবহ রকমের শক্ত ওর। রাগে লাল হয়ে আছে সমস্ত চেহারাটা। দাঁতে দাঁত চেপে বসে আছে ও। সাফিন ধীর পায়ে সিঁড়ি ভেঙে ছাদে আসলো। ছাদে পা রেখে ডান দিকে তাকিয়ে ভাইকে তার দানবাকার শরীর নিয়ে বসে থাকতে দেখলো টি টেবিলের পাশে। সাফওয়ানের মুখটা তেমন বোঝা যাচ্ছে না। এগিয়ে গেল সাফিন সেদিকে। কারো পায়ের শব্দ শুনে বামে তাকালো সাফওয়ান। ওর জলজলে চোখ দেখে সাফিন ভরকে গেল হঠাৎ করে। পা থেমে গেল ওর। অপলকে তাকিয়ে রইল ও ভাইয়ের দিকে। ঢোক গিলল একবার। কিন্তু সাফিন যে সাফওয়ানকে দেখে ফেলেছে তা নিয়ে সাফওয়ানের মুখে কোনো ভাবান্তর হলো না। চোখ মুখ আগের মতো শক্ত করে রইল। মুখে কোনো কথা বলল না ও। ইশারায় সাফিনকে ওর কাছে আসতে বলল। সাফিন ঢোক গিলে এগোলো সাফওয়ানের দিকে।
ধীর পায়ে সাফওয়ানের সামনে গিয়ে দাঁড়ালো। সাফওয়ান হাতের ইশারায় বসতে বলল ওকে। শাফিন বসলো ভাইয়ের বিপরীতে। ভাইয়ের এই অদ্ভুত সুদর্শন মুখের দিকে তাকিয়ে রইল ও। প্রচন্ড রকম সুন্দর, আবার ভয়ঙ্কর একটা চেহারা। যেন অনুভূতিটা ঠিক কি রকম তা শাফিন নিজেও বুঝে উঠতে পারছে না। কিছুক্ষণ পর কাজ শেষ করে সাফওয়ান ল্যাপটপটা স্লিপিং মুডে রেখে রেখে দিল পাশে। তারপর সোজাসুজি তাকালো শাফিনের চোখে। শাফিন সাফওয়ানের এমন দৃষ্টিতে কেঁপে উঠল। সাফওয়ান শাফিনের একটু কাছে সরে গিয়ে হাত রাখলো ওর কাঁধে। তারপর শক্ত গলায় বলল, আমাকে ভয় পাস না, আমি তোর ভাই, কোনো ক্ষতি করব না আমি তোর। শাফিন স্মিত হেসে বলল, ভয় পাচ্ছি না ভাইয়া, কখনো তোমার চেহারা দেখিনি তো, তাই চমকে গেছি। এছাড়া ভয়ের কিছু নেই, কারণ আমি জানি তোমার ব্যাপারে সব কিছু, অনেক আগে থেকেই, রুমিয়া পুরো আগে। সাফওয়ানের মুখে অদ্ভুত রকমের হাসি ফুটে উঠল। দুবার শাফিনের কাঁধ চাপড়ে বলল, বল, কি বলতে এসেছিস? শাফিন সোজা হয়ে বসলো। তারপর চোখ মুখ গম্ভীর করে বলল, বিকেলবেলা আমি গিয়েছিলাম রুমি আপুদের বাসায়, তোমার কথা মতো। তুমি যা ধারণা করেছিলে তাই হয়েছে। জুবাইরের নাকি দৃষ্টি ভালো না, আপুর দিকে কেমন বাজে চোখে দেখছিল। আর ফেরার সময় আমি স্বর্ণপট্টি দিয়ে আসছিলাম, তখন আমি আয়েশা মামি আর তার সাথে মামির বোন আর জুবাইরকে দেখেছি। ওরা শপিং করছিল, অনেকগুলো শপিং ব্যাগও দেখলাম। মামি যদিও আমাকে খেয়াল করেনি। জুবাইরের চেহারাটা আসলে মোটেও সুবিধার না, কেমন জানি একটা অসভ্য চাহনি সবসময়। শাফিনের কথার মাঝখানে সাফওয়ান চেহারা আবারও আগের মতো শক্ত হয়ে গেল, চোখ দুটো তির্যক হয়ে গেল আবার। শাফিন খেয়াল করলো সেটা। শাফিনের কথা শেষ হলে সাফওয়ান কঠিন স্বরে বলল, জানি আমি সব, তোর সাথে কি হয়েছে, কার সাথে কি কথা হয়েছে বা হচ্ছে, সব জানি আমি, এভরিথিং। শাফিন অবাক হয়ে বলল, তুমি কিভাবে জানো? আপু বলেছে? সাফওয়ান অন্যদিক ফিরে বলল, কিভাবে জানি সেটা তোর জানার প্রয়োজন নেই, এখন আমি যা বলছি তাই শোন। কাল সকালে আমার সাথে যাবি, শপিংয়ে যাব আমরা। শাফিন চোখ বড় বড় করে বলল, হঠাৎ শপিংয়ে যাবা, তাও আবার আমাকে নিয়ে, কি উপলক্ষে? সাফওয়ান শাফিনের দিকে তাকিয়ে নির্বিকার গলায় বলল, যেতে বলছি ব্যাস যাবি, উপলক্ষটা শপিং এর সময় বুঝতে পারবি। এখন রুমে যা, গিয়ে একটা ঘুম দে, কাল অনেক কাজ করতে হবে। শাফিন মাথা নাড়িয়ে সম্মতি জানালো। তারপর পার্টি থেকে উঠে নিজের রুমের উদ্দেশ্যে পা বাড়ালো। চারিদিকে শুনশান নীরবতা। ডাইনিং এর সোফার পাশে মেঝেতে বসে আছে রুমাইশা। চোখ দুইটা ওর ফোলা, নাক লাল হয়ে আছে, থেকে থেকে নাক টানছে। চোয়ালে দুইটা আঙুলের দাগ লাল হয়ে ফুটে পড়েছে। নিতম্ব ছাড়ানো চুলগুলো খোপা খুলে পিঠময় ছড়িয়ে ছিটিয়ে আছে। ওড়নাটা ডান কাঁধ আর বুক ঢেকে আছে। মাঝে মাঝে কেঁপে উঠছে ও। আয়েশা অগ্নিচক্ষু দিয়ে তাকিয়ে আছে মেয়ের দিকে। শামসুল মেঝেতে তাকিয়ে আছে। জুলেখার মুখ ভার। জুবাইর মায়ের পাশে সোফায় বসে তাকিয়ে আছে রুমাইশার বাম কাঁধ আর গলার উন্মুক্ত অংশে। বাম পাশের বিউটি বোনের থেকে একটু নিচে বক্ষ আরম্ভিকার সামনে ওপরে থাকা কুচকুচে কালো তিলটা ওকে চুম্বকের মতো টানছে সেদিকে। নীরবতা ভেঙে জুলেখা কথা বলে উঠলেন। আয়েশাকে উদ্দেশ্য করে তিনি বললেন, তোর মেয়েকে একটা ছেলের সাথে এই বাড়িতে এক বিছানায় থেকেছে, আর সেটা তুই আমাকে এখন বলছিস? তোর নষ্ট মেয়েকে তুই আমার ছেলের ঘরে চাপাতে চাস? আয়েশা রুমাইশার দিকে একবার তীক্ষ্ণ দৃষ্টি দিলেন। তারপর জুলেখার উদ্দেশ্যে বললেন, আমার মেয়ের সাথে ওই ছেলের ফিজিক্যাল কিছু হয়নি, সেটা তোমাকে আমি বলেছি। আর তুমি আমার মেয়েকে নষ্ট বলছো? আর তোমার ছেলে কি? তোমার ছেলে পীর? তোমার ছেলে তো নিজের মুখে স্বীকার করেছে যে সে কত মেয়ের সাথে, আর তুমি নিজের ছেলের চরিত্র না দেখে আমার মেয়ের চরিত্র নিয়ে কথা বলছো। জুলেখা মুখ বাঁকিয়ে বললেন, ছেলে মানুষের ওই রকম একটু একটু থাকে, তাছাড়া ও বাইরে থেকেছে, ওখানে যেরকম কালচার সেভাবে নিজেকে মানিয়ে নিয়েছে। দেশে এসে তো কিছু করেনি, দেশে কিছু করলে না হয় তুই বলতি। আর তোর মেয়ে তো তোর সামনে দিয়ে সবকিছু করে গেছে, আর তোরা কিছু করতেও পারিসনি। আয়েশা বোনকে থামিয়ে দিয়ে বলল, ফাও লজিক দিও না আপা, চরিত্রহীনদের আবার দেশ কি বিদেশ কি, যে চরিত্রহীন সে সবখানে চরিত্রহীন। তুমি আর নিজের ছেলেকে নিয়ে ওকালতি করো না। আর আমার মেয়েকে আমি যথেষ্ট শাসন করেছি, তোমার মতো লাই দেইনি। এমন সময় জুবাইরের মা আর খালাকে থামিয়ে দিয়ে বলল, মা, খালা, তোমরা প্লিজ থামবে? তোমরা চুপ করো এখন, বিয়েটা যেহেতু আমাদের তাই আমরা কথা বলবো, থামো তোমরা। আমার রুমিকে বিয়ে করতে কোনো অসুবিধে নেই, বিন্দুমাত্র অসুবিধা নেই। ও কার সাথে কি করলো সেটা আমার দেখার বিষয় না। ও আমার বউ হয়ে গেলে এসব আর ম্যাটার করবে না। ও
ওকে আমার খুব ভালো লেগেছে, তাই বিয়ে করলে আমি ওকেই করব। পাস্ট আমারও আছে, ওরও আছে, দুইটা মিলে সমান সমান। এখন তোমরা থামো। মেঝে থেকে গর্জে উঠল রুমাইশা। আমি কখনো আপনাকে বিয়ে করব না। আমি মরে যাব তবুও আপনাকে বিয়ে করব না। আমি সাফওয়ানকে ভালোবাসি আর ওকেই বিয়ে করব। এ কথা বলার সাথে সাথে আয়েশা ঠাস করে চড় মারলেন রুমাইশার মুখে আবার। তারপর রুমাইশার চুল মুঠি করে ধরে বললেন, তুই এত কিছু করার পরও যে ওই ছেলেটা তোকে বিয়ে করতে চাইছে, তাতে তুই শুকরিয়া আদায় কর। বেয়াদব কোথাকার। সামান্য অপরাধ বোধ নেই তোর ভেতরে, উল্টো গলা উঁচু করে কথা বলছে। তোর জন্য আজ আমাকে অন্য মানুষের সামনে ছোট হতে হচ্ছে, শুধুমাত্র তোর জন্য। শামসুল আর থাকতে পারলেন না। আয়েশার উদ্দেশ্যে কড়া গলায় বললেন, আয়েশা, ওকে ছেড়ে দাও। ওকে আর একটাও আঘাত করবা না তুমি। ও বিয়ে করতে না চাইলে ওকে মোটেও জোর করবে না তুমি। ও সাফওয়ানকে বিয়ে করতে চাইলে তাই করবে। সাফওয়ান জুবাইরের থেকে হাজার গুণ ভালো ছেলে। কোনো লুচ্চা বদমাশের হাতে মেয়ে তুলে দেওয়ার থেকে কোনো জঙ্গলির হাতে মেয়ে দিয়ে আমি বেশি নিশ্চিত থাকবো। সাফওয়ান আর যাই করুক না কেন, কখনো রুমিকে ঠকাবে না, আর না অন্য কারো কথায় কারো মাথায় আনবে। আমার মেয়ের বিয়ে আমি জোর করে দিতে চাই না মোটেই। আয়েশা ফুঁসে উঠলেন, মোটেই সাফওয়ানের সাথে আমি ওর বিয়ে দেব না। যাকে একবার মেয়ে বিয়ে দেব না বলেছি, তাকে আমি আবার ডেকে ডেকে মেয়ে দেব? কখনোই না। তুমি তোমার মেয়ের সুখের থেকে তোমার আত্মসম্মানটাকে বড় করে দেখছো আয়েশা? তুমি তো এইরকম ছিলে না আয়েশা। কবে থেকে হলে তুমি এরকম? কবে থেকে তুমি মেয়ের চিন্তা ছেড়ে নিজের চিন্তা শুরু করেছো? আমার মেয়েকে আমি কোনো মতেই জোর করে বিয়ে দিব না। এতে না আমার মেয়ে সুখে থাকবে, আর না আমরা। আয়েশার মাথায় জেদ চাপলো, ভয়ানক রকমের জেদ। আয়েশা রুমাইশার চুল ছেড়ে দিলেন। মায়ের থেকে ছাড়া পেয়ে রুমাইশা ফুপিয়ে উঠল। মাথার পেছনে প্রচন্ড ব্যথা করছে ওর। ব্যথা পাওয়ার জায়গায় নিজের হাতটা রেখে ফোপাতে লাগলো ও। আয়েশা জুবাইরের দিকে চোখ মুখ শক্ত করে তাকিয়ে বললেন, জুবাইর বাবা, তুমি বিয়ে করতে রাজি? তুমি রাজি থাকলে বিয়ে আজকে রাতেই পড়ানো হবে। সাফওয়ান এতক্ষণ পাটির ওপর ওভাবেই বসেছিল ল্যাপটপ নিয়ে। হঠাৎ ধাম করে ল্যাপটপটা বন্ধ করে দিল ও। তারপর ফোনটা নিয়ে কল করলো শাফিনের কাছে। শাফিন তখন কেবল ঘুমিয়েছে। রিংটন বেজে উঠতে শাফিন ঘুম থেকে থরবর করে উঠে গেল। ভাইয়ের কল দেখে রিসিভ করলো তাড়াতাড়ি। শাফিন রিসিভ করতে সাফওয়ান ফোনের ওপাশ থেকে গমগমে কণ্ঠে বলে উঠল, রেডি হ, আমরা বেরোবো। ভাইয়ের কথা শুনে শাফিন বেককলের মতো বসে রইল বিছানায়। কথা বুঝতে না পেরে জিজ্ঞেস করলো, বেরোবো মানে? এত রাতে কোথায় যাব? সাফওয়ান নিজের রুমে ঢুকতে ঢুকতে বলল, রেডি হতে বলেছি, রেডি হ। কোথায় যাব সেটা গেলে বুঝতে পারবি। ফাস্ট ফাস্ট, 10 মিনিট সময়, এর ভেতরে রেডি হয়ে গ্যারেজের সামনে আই। বলে ফোন কেটে দিল সাফওয়ান। শাফিন ফোনের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে দ্রুত পায়ে বিছানা ছেড়ে উঠল। ওয়াশরুমে গিয়ে দ্রুত হাত মুখ ধুয়ে রুমে এসে তাড়াতাড়ি করে একটা প্যান্ট আর শার্ট পরে নিল। তারপর ফোনটা হাতে নিয়ে রুমের বাইরে এসে দেখে সাফওয়ানও নামছে সিঁড়ি দিয়ে। দুই ভাই একসাথে নামলো। হলরুম দিয়ে যাওয়ার সময় রুনি আর ইশতিয়াকের রুমের সামনে হঠাৎ করে থেমে গেল সাফওয়ান। ভাইয়ের দেখা দেখে শাফিনও থেমে গেল। সাফওয়ান নক করলো দরজায়। 3বার নক করার পর ঘুম ঘুম চোখে দরজা খুলে দিলেন রুনিয়া। এত রাতে দুই ছেলেকে একসাথে এমন ফিটফাট হয়ে সামনে দেখে চমকালেন রুনিয়া। পেছন ফিরে ইশতিয়াকের দিকে একবার দেখে নিলেন। ভদ্রলোক গভীর ঘুমে আছেন। দরজায় নক করার শব্দে ঘুম ভাঙেনি তার। আবার সামনে তাকিয়ে দরজা ঠেলে বাহিরে বেরিয়ে এলেন রুনিয়া। তারপর দরজাটা বাহিরে থেকে টেনে দিলেন। সাফওয়ানের সামনে এসে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করলেন, তোরা দুজন এত রাতে একসাথে? এমন সেজেগুজে আছিস কেন? কোথাও যাচ্ছিস নাকি? সাফওয়ান মায়ের হাতটা টেনে নিজের মুঠোতে নিয়ে বলল, নতুন জীবন শুরু করতে যাচ্ছি মা, দোয়া কইরো। নতুন জীবন মানে? একবার সাফওয়ানের দিকে আর একবার শাফিনের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন তিনি। শাফিন হাত নাড়িয়ে বোঝালো সে নিজেও জানে না তার ভাইয়ের কথার আগামাথা। সাফওয়ান রুনিয়াকে বললেন, বাড়ি ফিরে আসি, তারপর বুঝতে পারবা। এখন বেশি বেশি করে দোয়া করো, আসি মা। বলে রুনিয়ার হাতে ছেড়ে দিয়ে শাফিনকে ইশারা দিয়ে মেইন ডোর খুলে বাহিরে বেরিয়ে গেল সাফওয়ান। শাফিন একবার মায়ের দিকে তাকিয়ে চলল ভাইয়ের পেছন পেছন। রুমাইশার রুমে রুমাইশাকে জোর করে শাড়ি পরাচ্ছেন আয়েশা আর জুলেখা। রুমাইশা বারবার শাড়ি টেনে টান দিয়ে খুলে ফেলছে, আর প্রতিবারে আয়েশা ওকে থাপ্পড় মারছেন। মায়ের থাপ্পড় খেয়েও রুমাইশা নমনীয় হচ্ছে না, উল্টো ওর জেদ আরো বেড়েই চলেছে। চোখ মুখ শক্ত করে আছে ও। পরের বার শাড়ি টান দিয়ে খুলতে আয়েশা রুমাইশার মুখ টিপে ধরে তির্যক কণ্ঠে বললেন, ভালোই ভালো শাড়ি পরে নে কিন্তু, নইলে তোকে আমি শেষ করে ফেলবো। তোর বিয়ে করাই লাগবে। তুই বিয়ে না করে কোথায় যাস আমিও দেখব। রুমাইশা দাঁতে দাঁত চেপে বলল,
আমার প্রাণ থাকতে আমি সাফওয়ান ছাড়া অন্য কাউকে বিয়ে করব না। তুমি আমাকে শেষ করে ফেলো, এছাড়া আমাকে বিয়ে দিতে পারবে না তুমি। আমিও দেখব তুমি আমার বিয়ে কিভাবে দাও। পাশ থেকে জুলেখা রুমাইশার উদ্দেশ্যে নরম গলায় বলে উঠলেন, দেখ রুমিমা, সেই তোর বিয়েটা করতেই হবে, তা এত ঝামেলা না করে মেনে নে। তোর বাবাকে বুঝিয়েছি আমরা, তোর বাবাও তো বুঝেছে। আর তাছাড়া তুই তোর বাবার মত ছাড়া বিয়ে করবি, এটা তো আর হয় না। তারা পছন্দ করে যেখানে বিয়ে দিতে চাইছে সেখানে বিয়েটা করে নে, তারা তো আর তোর খারাপ চাইবে না। রুমাইশা ফুঁসে উঠে বলল, কে আমার কেমন ভালো চাই তা আমার জানা হয়ে গেছে। ভালোই যদি চাইতো তবে তোমার ওই লুচ্চা ছেলের সাথে আমার বিয়ে দিতে চাইতো না, জোর করতো না আমাকে বিয়ের জন্য। আমি যাকে চাই তার সাথে বিয়েটা দিয়ে দিত। নিজের জেদ বজায় রাখার জন্য আমাকে তোমার ছেলের সাথে বিয়ে দিচ্ছে, বলির পাঠা মনে করেছে আমাকে না। আমি কোনোভাবে এই বিয়ে করব না, আমাকে মেরে ফেললেও না। শামসুল খুব দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন। একদিকে মেয়ে চাইছে একজনকে, তার ভালো খারাপ উভয় দিকে আছে। অন্যদিকে স্ত্রীর ছেলে, স্ত্রীর বোন সবাই একজনকে চাইছে, সে অন্য একজন মেয়েকেও চাইছে। তার এই ভালো খারাপ উভয় দিক বিদ্যমান, কোন দিকে যাবেন উনি ভাবতে পারছেন না। তার স্ত্রীও জেদের বশে কি শুরু করেছে তিনি বুঝে উঠতে পারছেন না। আর মেয়েটা মায়ের চাইতেও বেশি জেদি, জেদে জেদে ভরপুর তার চারিপাশ। কোন দিকে যাবেন তিনি তা ভেবে উঠতে পারছেন না। মেয়ের চিৎকার চেঁচামেচি কানে আসছে তার থেকে থেকে, আর কানে আসছে স্ত্রীর দেওয়া থাপ্পড়ের শব্দ। নিজের ঘরে দম মেরে বসে আছেন তিনি, যা ইচ্ছা তাই হতে দিচ্ছেন। স্রোতের সাথে তাল মিলিয়ে চলাই তার জন্য ভালো হবে হয়তো। বিয়ে পড়ানোর জন্য এলাকার মসজিদের ইমামকে খবর দেওয়া হয়েছে, আর বিয়ের খবরটাও চেপে যেতে বলা হয়েছে। গ্রামে অন্য প্রান্তে ইমামের বাড়ি হওয়ায় আসতে একটু সময় লাগবে। রাত প্রায় 12টার বেশি। এ সময়ে তো কেউ আসতে চাইবে না হুট করে। তবুও সে যে আসতে চাইছে এতে আয়েশা খুশি। দেরি হলেও সমস্যা নেই, বিয়ে তো আজ হবেই, যেভাবেই হোক, শেষ রাতে হলেও। রুমাইশাকে শাড়ি পরানো যাচ্ছে না। জুলেখা কয়েকটা গহনা পরিয়েছিলেন, সেগুলো সব টেনে ছিঁড়ে খুলে ফেলেছেন। কাঁদছে না ও এখন আর। উল্টোর চোখে মুখে দেখা যাচ্ছে হিংস্রতা, হাতের কাছে যা পাচ্ছে তাই ছুঁড়ে ভাঙছে। আয়েশা জুলেখা কেউই থামাতে পারছে না ওকে। সামনে চিৎকার করে যাচ্ছে ও। শামসুল আর বসে থাকতে পারলেন না, নিজের রুম থেকে বেরিয়ে রুমাইশার দিকে এগিয়ে গেলেন। রুমের ভেতরে ঢুকলেন না, বাইরে থেকে আয়েশার উদ্দেশ্যে বললেন, আয়েশা, ও শাড়ি পরতে না চাইলে জোর কইরো না, যেভাবে আছে ওভাবেই থাকুক। কাল যখন যাবে জুলেখাদের সাথে তখন পড়ায়ও। এখন এমন জোর জবরদস্তি করলে ব্যাপারটা আরো খারাপের দিকে যাবে। ছেড়ে দাও ওকে। পাড়া প্রতিবেশীদের বাসা বাড়ি একটু দূরে দূরে বলে বেঁচে যাচ্ছ, নইলে ও এভাবে চিৎকার করলে কেউ যদি শোনে তাহলে মান সম্মান কোথায় যাবে ভেবেছো? বাবার কথা শুনে রুমাইশা চিৎকার করে কাঁদলো এবার। প্রাণপণে চিল্লাতে চিল্লাতে বলল, বাবা তুমি ওদের সাথে মিলে আমাকে এইভাবে ওই অসভ্যর হাতে তুলে দিতে চাও? বাবা, আমি বিয়ে করব না বাবা, আমি সাফওয়ানকে ছাড়া আর কাউকে বিয়ে করব না। মরে যাব আমি তোমরা এমন জোর করলে। ওই জুবাইর যদি আমাকে সই তবে আমি আত্মহত্যা করব আজকে, শেষ করে দেব নিজেকে বাবা। তখন তুমি কি করো আমিও দেখব। তোমার কাছে তোমার মেয়ের থেকে তোমাদের মান সম্মান বড় হয়ে গেল। তোমরা আমাকে তোমাদের সম্মানের জন্য কোরবানি দিচ্ছ। তোমাদের মতো বাবা মায়ের আমার কোনো প্রয়োজন নেই। আমি পালাবো তোমাদের বাড়ি থেকে। আমি রাস্তায় পচে মরবো, তবুও তোমাদের বাড়িতে আর ফিরবো না কোনোদিন। তখন তোমরা দেখো। শামসুল রুমাইশাকে শান্ত করার জন্য কোনো কথা খুঁজে পেল না। আয়েশাকে আবারও বললেন, ওকে জোর করো না, যা পড়া ছিল তাই পড়িয়ে দাও। পরিস্থিতি আর খারাপ কইরো না তোমরা। তারপর চলে গেলেন আবার নিজের রুমে। পেছন থেকে রুমাইশা চিৎকার করে বলতে লাগলো, বাবা, আমার সাথে এমন অবিচার করো না তোমরা। আমাকে জোর করে বিয়ে দিও না, এইরকম করো না তোমরা। আমাকে এই জাহান্নামে ফেলে যাইও না বাবা। বাবা, তুমি বলেছিলে তুমি সাফওয়ানের সাথে আমার বিয়ে দিবা, তোমার কোনো আপত্তি নেই, তাহলে তুমি এখন আমার সাথে এমন কেন করলে? আমার সাথে বিশ্বাসঘাতকতা কেন করলে তুমি? তুমি কথা দিয়ে কথা রাখোনি বাবা। কেমন বাবা তুমি? তোমার কি আমার জন্য একটুও মায়া হচ্ছে না বাবা? বাবা! শামসুলের চোখের কোণা ভিজে উঠল। কোনো কথা না বলে নিজের রুমে গিয়ে আবারও বসলেন বিছানায়। রুমাইশার সামনে কান্না করে যাচ্ছে, আর সেই সাথে চিৎকার করছে। জুলেখা কয়েকবার শান্ত করার চেষ্টা করলেন ওকে, কিন্তু ও শান্ত হলো না। জুবাইর মাঝে মাঝে এসে এই রুমে উকি দিয়ে যাচ্ছে। রুমাইশার এসব কান্নাকাটি ওর পছন্দ হচ্ছে না। এসব ভালোবাসা ফাঁসার দাম আছে নাকি? এসব নিয়ে এত আদিক্ষেতা করার কি আছে ভেবে পেল না ও। বিয়েটা একবার হয়ে গেলেই হয়। সাফওয়ান সহ সাফওয়ানের বাবার নামটাও ভুলিয়ে দেবে ও।
শামসুল আর একবার ফোন দিল ইমামের কাছে। ইমাম আসছে বলল, হেঁটে আসছে, সময় লাগবে একটু। এখন তো আর কেউ ওকে গাড়িতে করে পৌঁছে দেবে না। সাফওয়ান আর শাফিন রাস্তাতে। সাফওয়ান ড্রাইভ করছে, চোখ মুখ ওর ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। সমস্ত মুখে হিংস্রতা ফুটে উঠেছে ওর, দাঁতে দাঁত চেপে আছে। শাফিন ভয় পেয়ে যাচ্ছে ভাইকে দেখে। মাঝে মাঝে আর চোখে তাকিয়ে ভাইয়ের মুখের অভিব্যক্তি দেখছে ও। ভয়ঙ্কর রকমের কাঠিন্যতার ছাপ পড়েছে সাফওয়ানের মুখে। ওরা কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে কিছুই জানে না শাফিন। কয়েকবার জিজ্ঞেস করতে গিয়েও করেনি ভাইয়ের এমন কাঠিন্যপূর্ণ চেহারা দেখে। সাহসে কুলাচ্ছে না ওর। এমন সময় গাড়ির ড্যাশবোর্ডের ওপরে রাখা সাফওয়ানের ফোনটা বেজে উঠল। ফোনের দিকে তাকিয়ে কলারের নাম দেখে সাফওয়ানের মুখে বাঁকা হাসি ফুটে উঠল। শাফিন খেয়াল করলো সেটা। সাফওয়ান বাম হাতে ফোনটা তুলে রিসিভ করে বলে উঠল, উইশ করার জন্য ফোন দিয়েছিস? কর, উইশ কর। ফোনের ওপাশ থেকে রাফসান ক্ষিপ্ত কণ্ঠে বলল, তোমার ব্যাপারে আমি সব জেনে গেছি। তুমি সিঙ্গাপুরে ঠিক কি কাজ করতে সেটা আমি জেনে গেছি। হন্য হয়ে খুঁজেছে ওরা তোমাকে। আমি খুব শীঘ্রই তোমার খবর ওদের দিয়ে দেব। তোমাকে ওরা শেষ করে ফেলবে সেখানে নিয়ে গিয়ে। তোমাকে অন স্টপ শুট করতে তাদের পারমিশন দেওয়া আছে। বেঁচে ফিরতে পারবে না তুমি। আর আজ আমার বোনের বিয়ে, শুভকামনা জানাতে ভুলো না। রাফসানের এমন কাঁচা হুমকিতে অট্টহাসি দিল সাফওয়ান। তারপর হঠাৎ চোখ মুখ শক্ত করে তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, তুই রাফসান আমাকে হুমকি দিচ্ছিস? তুই? হা হা হা। আমার সম্পর্কে খোঁজ খবর নেওয়ার পর যে তুই আমাকে হুমকি দেওয়ার সাহস পাচ্ছিস ভেবে ভালো লাগছে খুব। জানা, যাকে পারিস জানা, কেউ আমার একটা চুলও ছিঁড়তে পারবে না। আচ্ছা যাই হোক, শুভকামনা তুই আমাকে জানাবি, কারণ রিমুর বিয়েটা আমার সাথেই হবে। শালাবাবু। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি ভালো আছি মোটামুটি। রোজার দিনে এইভাবে ভিডিও বানানো অনেক কষ্ট হয়ে যাচ্ছে। তাই ভাবছি যে যখন যে কয়টা পারি পর্ব দিব। তবে প্রতিদিনই রাত ৮টায় অফিডিয়ান উপন্যাস দিব। কিন্তু কয়টা পর্ব দিব তার ঠিক নাই। ২টাও দিতে পারি, ৩টাও দিতে পারি, আবার ৫টাও দিতে পারি। এটা নির্ভর করছে এটা নির্ভর করছে রোজা রেখে কতটুকু করতে পারি সেইটার উপর, বুঝছো? আচ্ছা তোমরা কি ঈদের শপিং করেছো? ঈদের শপিং এ কি কেনা যায় বলো তো? আমি তো এখনো শপিং করিনি। ভাবছি কি করব ভেবেই পাচ্ছি না। তারপরে ভাবছি ঈদে এবার শপিংই করব না। তোমরা শপিং করে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাও। যাই হোক, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আমার ভিডিওতে যদি এখনো লাইক কমেন্ট শেয়ার না করে থাকো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আমি তোমাদের সাথে আছি, তোমাদের অপ্রিয় পাঠিকা অরোরা ইসলাম। আল্লাহ হাফেজ।